প্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব 10ই ডিসেম্বর কি হচ্ছে ঢাকায়। থাকবে কানাডিয়ান রাষ্ট্রদূতের সাথে বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ এবং জাপানি রাষ্ট্রদূতের মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য নিয়ে এই অনুষ্ঠানে আলোচনার আশা করি। আলোচনার জন্য আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন, আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল, এছাড়াও আরও উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোরাব হাসান। স্বাগত আপনাদের 3 জনকেই। আমি জনাব আমিনুল ইসলাম আমিন আপনাকে দিয়ে শুরু করি। প্রথমে রাজনৈতিক বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি, এরপরে অন্যান্য বিষয়গুলোর দিকে যাব, আলোচনা করব। 10 ডিসেম্বর নিয়ে এক ধরনের আলোচনা আছে রাজনীতির মাঠে। কি হচ্ছে 10 ডিসেম্বর? আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগ মাঠে থাকবে, কর্মসূচি থাকবে। তারা ইতিমধ্যেই একটি কর্মসূচির কথা তো প্রকাশ্যে তারা ঘোষণা দিয়েছে যে ঢাকার প্রবেশমুখে সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগের সমাবেশ করবে, পাড়া মহল্লায় তারা সজাগ থাকবে ইত্যাদি ইত্যাদি। তো বিএনপি তো একটি কর্মসূচি অনেক আগেই ঘোষণা করেছে, ঠিক সেই সমাবেশের কর্মসূচির পাল্টা আর একটি কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ যদি মাঠে থাকে বা অবস্থান নেয়, তাহলে নিশ্চয়ই কোনো সংঘাতময় কোনো পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি কিনা শুনতে চাই জনাব আমিন। শুভেচ্ছা আপনাকে, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এনটিভির সম্মানিত দর্শকদের প্রতি। শুভেচ্ছা সিনিয়র সাংবাদিক জনাব সোহরাব হাসান ভাইকে এবং কৃষক দলের নেতা জনাব শহীদুল ইসলাম বাবুলকে। প্রথমত আমি আপনাকে একটা বিষয় স্পষ্ট করি যে আওয়ামী লীগ কোনো ধরনের পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাস করে না। এখন বিএনপি যেমন জনগণের কাছে যাওয়ার জন্য রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছে, সঙ্গত কারণেই আমাদেরকেও আমরা মনে করি যে আমাদের মূল উৎস শক্তির জনগণ, সেই জনগণের কাছে জন্য আমরাও কিন্তু কিছু প্রোগ্রাম থ্রো করছি। আর 10 ডিসেম্বরকে নিয়ে মূলত বিএনপি নেতৃত্বই বাংলাদেশের মানুষের মনে একটা নেতিবাচক বার্তা দিয়েছে। সেটি এভাবে বিএনপি নেতৃত্ব থেকে বলা হয়েছে 10 ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে। একজন বলেছেন বিএনপির মূল নেতৃত্ব বলতে যেটা বোঝায় তা নয়, আসলে বেসিক্যালি আমানুল্লাহ আমান এই কথাটি বলেছেন। উনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং উনি যখন সে বক্তব্য দেওয়ার পর থেকে আজ অবধি বিএনপির কোনো নেতৃত্ব বলেনি যে সে বক্তব্যের সাথে আমরা একমত না। তো মূল বিষয়টা হচ্ছে কি 10ই ডিসেম্বর থেকে দেশ চলবে বেগম জিয়া অথবা তারেক জিয়ার নেতৃত্বে, সেটা আমি মানতাম যদি এমন হতো যে 9 ডিসেম্বর বাংলাদেশে ইলেকশন, তারপরে জনগণ তাকে ভোট দিল, তাহলে সেটা একটা জায়গা থাকে, যৌক্তিক একটা জায়গা থাকে। কারণ একটা ডেমোক্রেটিক রাজনৈতিক দলের সামনে নির্বাচন ব্যতি রেখে দেশের শাসন ক্ষমতা গ্রহণের কোনো ধরনের সুযোগ নেই। তো এই কর্মসূচিটাই কিন্তু এই কথাটাই কিন্তু বেসিকলি রাজনীতিতে আমি মনে করি নৈরাজ্য সৃষ্টির একটা আভাস। আবার এটা হচ্ছে, আমি যদি নেতিবাচকভাবে আলোচনা করি, আবার ইতিবাচকভাবে যদি আমি আলোচনা করি, তাহলে বিএনপি নেতৃবৃন্দ এই কারণে এটি বলতে পারে, সেটি হচ্ছে তাদের নেতার কর্মীদেরকে বোস্ট আপ করার জন্য যে তোমরা আসো, আমরা এই দিনে আমাদের একটা লড়াই হবে, ওটা বলতে পারে। আবার তার একটা নেতিবাচক ফল হচ্ছে 10 ডিসেম্বর যদি খালেদা জিয়া বা তারেক জিয়ার কথা দেশ না চলে, তখন তাদের কর্মীদের মধ্যে একটা হতাশা গ্রাস করতে পারে। এবং কিন্তু মূল বিষয়টা আমি যেটা মনে করি যে রাজনীতিতে অস্থিরতা তৈরির এই বক্তব্যটা বিএনপির পক্ষ থেকে এসছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আপনার কথাটা স্বীকার করে নেই, আমি শেষ করি, তারপর আপনি বলবেন, আমাকে একটা সম্পর্ক প্রশ্ন করবেন, অসুবিধা নেই। এই জায়গায় দাঁড়িয়ে
আওয়ামী লীগ যদি মনে করে যে ওরা যেহেতু আমাদের দৃশ্যমান কোনো সুযোগ নেই 10 জানুয়ারি থেকে তাদের অধীনে দেশ চাল, তাহলে ওরা কোনো একটা সাবভার্সিভ অ্যাক্টিভিটিস তারা জড়াতে পারে, যেটা অতীতে তারা করেছে 13, 14, 15 সালে আন্দোলনের নামে। তাহলে সে জায়গায় আওয়ামী লীগ যদি পাড়া মহল্লার মানুষকে এই বিষয়টা নিয়ে সচেতন থাকতে বলে, আমি মনে করি এখানে আওয়ামী লীগ ভুল কিছু করেনি। আর সাভারে যেটা আমরা জমায়েত দিচ্ছি, সাভারে জমায়েত আমরা নিশ্চয়ই রাস্তার উপরে দিব না, আমরা কোনো একটা মাঠে জমায়েত দিব। সুতরাং বিএনপির কেউ আসতে চাইলে তারা তার ওই মাঠ হয়ে আসবে না, রাস্তা দিয়ে আসবে, সড়ক পথে আসবে, অথবা অন্য কোনোভাবে আসবে। তো সেখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা অথবা সংঘাতের কোনো সম্ভাবনা আমি আবার এই প্রশ্ন নিয়ে ফিরবো। আমার পাল্টা প্রশ্ন ছিল, আমি ওই প্রশ্নে না গিয়ে আমি একটু শুনে আসি, তারপর নিশ্চয়ই আলো করা যাবে। আমি যখন আপনার কাছে ফিরবো, আমি জানতে চাইবো যে এ যাবৎ বিএনপি যত প্রোগ্রাম করেছে, কোনো জায়গায় তারা নৈরাজ্য করেছে কিনা, এই সময় তারা মানে করেছে কিনা। দ্বিতীয়ত, নৈরাজ্য যদি কিছু করে কোনো পলিটিক্যাল পার্টি, তাহলে সেই নৈরাজ্য বা নৈরাজ্য ঠেকানোর জন্য আরেকটি পলিটিক্যাল পার্টির নেতা মানে কর্মীরা কেন করবে? এই জন্য তো পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী আছে। এটা আমি শুনবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। বলতে কিন্তু আমি উত্তর দিয়ে দিতে পারতাম। আচ্ছা বলেন। আচ্ছা প্লিজ প্লিজ প্লিজ, অসুবিধা নেই, বলুক, তারপর না আপনি বলেন। না ওটা বলুক, বাউল ভাই বলুক, তারপর আমি যাব। জি, আপনাকে ধন্যবাদ কাঞ্চন ভাই। আমার দুই সহালোচক বিজ্ঞ জনাব আমিনুল ভাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রজ, এবং সোহরাব হাসান ভাই, দেশবরেণ্য সাংবাদিক, এবং আমাদের দর্শক শ্রোতা, সবাইকে অভিবাদন। সঙ্গত আলোচনাই শুরু হয়েছে আসলে যে সমকালীন রাজনৈতিক যে বাস্তবতা এবং বিএনপির কর্মসূচিকে ঘিরে দেশের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং আওয়ামী লীগের অবস্থান। দেখেন, আমরা কিন্তু আপনি যেটা বলেছেন স্পষ্টতই যে এই যে আমরা 6টা কর্মসূচি পালন করলাম, এর মধ্যে 4টাতে আমি সশরীরে উপস্থিত ছিলাম। আপনি দেখেন, একটা কর্মসূচিতে কেউ কোনো একটা গাড়িতে ইট মেরেছে, একটা হামলা করেছে, এরকম কোনো ঘটনার নজির আপনি দেখাতে পারবেন না। অথচ আমরা বাধাগ্রস্ত হয়েছি, বারবার বাধাগ্রস্ত হয়েছি, আমাদের উপর হামলা হয়েছে, আমাদের গাড়ির উপর আক্রমণ হয়েছে। আমি টু দ্য পয়েন্টে ক্যাটাগরিক্যালি আপনাকে বলতে পারবো, উদাহরণস্বরূপ সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। তারও আগে বাড়িতে হামলা হয়েছে, শহীদুদ্দিন চৌধুরী বিনা কারণে, যেখানে কোনো মানুষও ছিল না, শিশু বাচ্চা মহিলারা ছিল। তরিকুল ইসলাম সাহেবের বাড়িতে হামলা হয়েছে যশোরে, খুলনার পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে বিনা কারণে, বিনা আক্রমণ, বিএনপি কোনো উস্কানি দেয় নাই। তারপরেও আমরা ধৈর্য সহকারে, সিলেটে সেদিন একটা খুন হয়ে গেল আমাদের ছাত্র দলের বিএনপির নেতা, তারপরে সেই খুন বোধহয় ঠিক পলিটিক্যাল বলা যে যাবে না, কারণেই হোক একটা রাজনৈতিক দলের একজন নেতা খুন হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক কালচার কি এখনো সেটা টোটালি ইনভেস্টিগেট হয় নাই, তদন্ত হয় নাই। আপনি বলতে পারবেন না যে রাজনৈতিক খুন নাকি সামাজিক খুন বা অন্য কোনো খুন, সেজন্য কোনোটাই বলা যাবে না। সেই কারণে বলছি, এরপরও এই রাজনৈতিক, দেখেন ঢাকায় আমরা সমাবেশ করলাম, হাজার হাজার মানুষ, সেদিন নারায়ণগঞ্জে একটা খুন হয়ে গেল। তারপরে আমরা নেতাকর্মীদেরকে আমরা নিরস্ত রাখতে পেরেছিলাম, শান্ত রাখতে পেরেছিলাম। এটাই রাজনীতির সৌন্দর্য বা নিয়ন্ত্রণ, সেটাই আমি বলছি। আর আরেকটা জিনিস যেটা দেখেন, সোহরাব ভাইয়ের লেখাটা আমি বারবার বলি, উনি অনেকদিন আগে একটা লেখা লিখছিলেন যে ভয় পেয়ে ভয় দেখাচ্ছে আওয়ামী লীগ। সোহরাব ভাই উপস্থিত আছেন, বাস্তবতা কিন্তু তাই। কারণ বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করছে, আগে থেকেই আপনি বলছেন বিএনপি বাধাগ্রস্ত করবে, বিএনপি জ্বালাও পোড়াও করবে, করেনি তো। 6টা চলে গেছে 10টার মধ্যে, একটা সমাবেশই তো করবে বিএনপি। আমানুল্লাহ যেটা বলেছে, এটা তো আমাদের দেশে পলিটিক্যাল রেটরিক, নানান ধরনের বিশ্লেষণ, আলাপ আলোচনা এটা হয়। 10 তারিখের পরে আপনি এটা ভিন্ন অর্থেও তো নিতে পারেন যে দেশের মানুষ বিএনপির কথা শুনছে, বিএনপির কাছে আসছে, বিএনপির কাছে আশ্রয় চাচ্ছে। তো দেশের মানুষ বিএনপির কথাই তো শুনছে। এখন সরকার চাপিয়ে দেওয়া, নিয়ন্ত্রণ করছে, বা তারা গায়ের জোরে, আজকেও জাপানি রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেছে, আমি আসবো দুনিয়ার কোনো দেশে, থাকবো, আমি শেষ করে দিই 30 সেকেন্ডে, দুনিয়ার কোনো দেশে রাতের বেলায় পুলিশ বাক্স ভরে ভোট করেছে এরকম আমরা শুনি নেই। আমাদের খ্যাতি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। আর একটা বলি, যেটা শেষ করি, আমাদের সমাবেশগুলোর নেচার, আপনি পরে আমাকে সময় কমাই দেন, সমাবেশগুলোর নেচার যদি আপনি দেখেন, আপনি অভিভূত হবেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমিও, আমার বয়স 52-53, আমি কোনোদিন একটা রাজনৈতিক সমাবেশে 3 দিন আগে এসে মানুষ কুয়াশার মধ্যে, শীতের মধ্যে পায়ে হেঁটে, সাইকেল চালিয়ে, নদী পার হয়ে, বাধা বিঘ্ন অতিক্রম করে এসে একটা অবস্থান নিবে, এরকম রাজনৈতিক বাস্তবতা আপনার দলের কর্মী, আপনার দলের নেতার আহ্বানে এসেছে, এতে আর অবাক হওয়ার কি আছে? আমি মানুষের এই যে আত্মত্যাগ, স্যাক্রিফাইস, কমিটমেন্ট, এটাকে যদি আপনি হালকাভাবে দেখেন আর এটাকে যদি আপনি উস্কানি মনে করেন, সেটা দুর্ভাগ্যজনক। এই ধরনের কর্মসূচি কোনো কালে আমরা দেখিনি। ওনারা আরো সিনিয়র, ওনারা দেখেছেন কিনা আমি জানি না।
এই যে মানুষের আবেগ এবং সেন্টিমেন্ট, এর মধ্যে শুধু বিএনপির কর্মী না, কিন্তু সাধারণ মানুষও আছে। এর একটা কারণও আছে কেন তারা আসছে এখন। আওয়ামী লীগ তো বারবার বলেছে যে বিএনপি থাকবে না, বিএনপি বিলীন হয়ে যাবে, বিএনপি নাই, বিএনপি অস্তিত্ব সংকটে। 15 বছর লাগাতার জুলুম দুঃশাসন, তার আগের 1/11-এর বিএনপির একটা কর্মীকে এতদিন ভাঙতে পারে নাই, বিএনপির একজন নেতাকে এতদিন নিতে পারে নাই, এত কিছুর পরেও। এটাই বিএনপির গ্রেট অ্যাচিভমেন্ট, এটাকে আপনি প্রশংসা করবেন, এটা আমি বিশ্বাস করি। জি, আসবো আমি। জনাব সোহরাব হাসান, দুজনের কথা এসছে, আপনার কাছ থেকে শুনতে চাই। 10 ডিসেম্বর নিয়ে আপনার পত্রিকায় ছাপা হয়েছে আজকে। না, সেটা হচ্ছে আওয়ামী লীগের চিন্তাভাবনা বা বিএনপি কীভাবে এগোবে বা কর্মসূচিগুলো কীভাবে পালন করছে, এটাই তো রাজনৈতিক অঙ্গনে এটা প্রধান আলোচনার বিষয়। প্রশ্ন হচ্ছে এই কর্মসূচি সেটা পাল্টাপাল্টি হোক বা সম্পূরক হোক। আমিনুল ভাই যেমন বলেছেন যে আওয়ামী লীগের সভা সমাবেশ করছে, বিএনপি সমাবেশ করছে। দেশে এখন অবস্থাটা কি? অর্থনৈতিক একটা চাপে, বড় চাপের মধ্যে আছে। ডলার সংকট, বৈদেশিক মুদ্রার মজুদ কমে যাচ্ছে, রপ্তানি কমছে, আমদানি বাড়ছে। সুতরাং এক ধরনের কিন্তু আমরা খুব অসহায় অবস্থায় আছি। এমনকি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ আমরা বলছি, কিন্তু এই অবস্থায় এসে দেখা যাচ্ছে যে আমরা যতটা স্বয়ংসম্পূর্ণ কথা বলছি ততটা স্বয়ংসম্পূর্ণ না। অনেক কিছু আমাদের কিনে আনতে হচ্ছে। একমাত্র চালই ভরসা ছিল, কিন্তু চালও তো আমদানি করতে হয়। এবং কবে যাবে, প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে সংকট সামনে আরও বাড়তে পারে, আমাদের প্রস্তুতি নিতে হবে। একটা যুদ্ধ পরিস্থিতি আমাদের সামনে এসছে, আমরা করোনাকে পার করে এসেছি, করোনা পার করে আসছি। আমি বলছি যে এই সময় এই রাজনৈতিক এই যে একটা সমাবেশ করতে যে অর্থের প্রয়োজন, যে সম্পদের প্রয়োজন, যে শ্রম দিতে হয়, সেটা চিন্তা করুন। 1 লাখ লোক জড়ো করতে কিন্তু এটি দলের নেতাকর্মীর দলের নেতারাও যদি এই অর্থ যোগান দেয়, তাহলেও তো সেটা দেশের অর্থ। আমি 2 দলের কথাই বলছি। কেন এটা? একটাই হচ্ছে বিএনপির দাবি হচ্ছে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচন। আর সরকারের কথা হচ্ছে যে তারা এই সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই ঝগড়া, এই বিবাদ আমরা বহু বছর ধরে শুনে আসছি। যখন এরশাদ ছিলেন, আওয়ামী লীগ বিএনপি একসাথে সরকারকে মোকাবেলা করেছে, সামরিক সরকারকে। এরপর আমরা একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করলাম। বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে সরকার হয়েছিল, বিএনপি ক্ষমতায় আসলো। কিন্তু বিএনপি মাগুরার উপনির্বাচনের পর বিরোধী দল আস্থা হারালো এবং বলল যে তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে করতে হবে, এছাড়া নির্বাচন হবে না। এখন আজকে 1995-96 সালে আওয়ামী লীগ যে অবস্থানে ছিল, আজকে বিএনপি কিন্তু সেই অবস্থানে। তাহলে আমরা কতটা এগোলাম? এই 30 বছর বা এই 28 বছরে আমরা কোথায় আছি? আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি বার্তা রেখে যাচ্ছি? ধরুন, যে কোনোভাবে দুটো হতে পারে। মানে আলাপ আলোচনা সবচেয়ে উত্তম হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমঝোতা করে যে আওয়ামী লীগ বিএনপির সেই সম্ভাবনা নেই, কিন্তু আমাদের শুভকামনা, আমাদের আকাঙ্ক্ষা আছে, জনগণের আকাঙ্ক্ষা যে একটা সমঝোতার ভিত্তিতে তারা এই 2 দল ঠিক করুক, 2 দল বা তাদের সঙ্গী সাথী যারা আছে, যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এবং আওয়ামী লীগ যদি বলে সুষ্ঠু নির্বাচন চাই, বিএনপি যদি বলে, প্রশাসনও কিন্তু সুষ্ঠু নির্বাচন করবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পেশাদারি পরিচয় দেবে। কিন্তু আমরা সেটা চাই না। কেন চাই না সেটা আমরা জানি না। রাজনৈতিক নেতৃত্বই ভালো বলতে পারবেন, নেতারাই ভালো বলতে পারবেন। মানে এটা কিন্তু খুবই আক্ষেপের কথা। আমরা উদ্যোগী হই না, উদ্যোগী না। আজকে বিএনপি যে ভাষায় কথা বলছে, যে দাবি করেছে, বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ একই ভাষায় কথা বলছে, একই দাবি করেছে। মানে এটা কেন হবে? মানে আমি যখন ক্ষমতায় থাকি তখন আমি ক্ষমতা ছাড়তে চাই না। ক্ষমতায় ছাড়তে চাওয়ার চেয়েও বড় হলো যে তখন আমি গণতন্ত্রকে একভাবে দেখি বিরোধী দলে থাকতে, আর ক্ষমতায় গেলে আর একভাবে দেখি। কিন্তু গণতন্ত্র তো আর পাল্টায় না। মানে আওয়ামী লীগের জায়গায় বিএনপি ক্ষমতায় আসলে বা বিএনপির জায়গায় আওয়ামী লীগ আসলে গণতন্ত্রের সংজ্ঞা তো বদলে যায় না, ভোটের সংজ্ঞা তো বদলে যায় না। আমরা চাই রাজনৈতিক নেতৃত্ব প্রজ্ঞার পরিচয় দেবে, মানে জনগণের দল বা নেতার চেয়ে দেশকে অগ্রাধিকার দেবে, দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে। এই যে মানে
রাজনৈতিক বাহাস, মানুষ কষ্টে আছে, নেতারাই কিন্তু বলছেন। বিএনপি তো কোনো সহিংসতা করেনি, কোনো অরাজকতা তৈরি করেনি, তাহলে কেন সেই প্রশ্ন আসলো এবং সেটি প্রতিরোধের জন্য আপনারা প্রস্তুতি নিয়ে আছেন? খুবই যৌক্তিক কথা বলেছেন আপনি, আপনাকে ধন্যবাদ। এবং আমি কিন্তু বলিনি একবারও যে বিএনপি তাদের সদ্য সমাপ্ত কোনো সমাবেশে অরাজক কোনো পরিস্থিতি তৈরি করেছে। প্রথম দিকে তাদের দুই একটা মিটিংয়ে তারা হয়তো কিছু বক্তব্য ছিল উস্কানিমূলক, লাঠি নিয়ে আসেন, লাঠি লম্বা করেন, কিন্তু করেনি। আবার আপনি আরেকটু যদি খেয়াল করেন দেখবেন সেখানে সরকারও কিন্তু তাদেরকে সহায়তা করেছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যেমনটি ধরেন জনাব বাউল ভাই যেটি বললেন যে 3 দিন আগে থেকে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে উপস্থিত, ওরা পাটি বিছিয়ে ঘুমাচ্ছেন, ওরা খিচুড়ি রান্না করে খাচ্ছেন। 96-এ যখন আমরা জনতার মঞ্চ করলাম, মতিয়া চৌধুরীর নেতৃত্বে আমরা রাতে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলাম। সেদিন বিএনপি ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের সময়। সেখানে আমাদেরকে গরু পেটা করে সমাবেশস্থল থেকে তাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা ছিল, কিন্তু সকাল হতে হতে আরও বেশি মানুষের সমাবেশের কারণে তারা শেষ পর্যন্ত তাড়িয়ে দিতে পারেনি। এটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সমাবেশ করতে না দেওয়ার নমুনা। আর সরকার যদি বিএনপির সমাবেশগুলোতে তেমন কোনো ধরনের কিছু করতেন তাহলে তো নিশ্চয়ই তারা পাটি বিছিয়ে ঘুমাতে পারতেন না, নিশ্চয়ই তারা খিচুড়ি খেতে পারতেন না। আমি বলি আমাকে শেষ করতে, কিন্তু আমি বলছি কিন্তু আমরা যেটা বলছি যে আমরা বরঞ্চ ওদের সমাবেশের দিকে আমরা কি উকি মেরেও তাকাই নাই। কিন্তু প্রসঙ্গ আসছে 10ই ডিসেম্বর নিয়ে। আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, উনি যেটা বললেন যে 10ই ডিসেম্বরের পরে মানুষ হয়তো তাদের কথাই করতে পারে, কিন্তু তাদের কথায় তো দেশ চলবে না। কারণ আপনি 7ই মার্চ বঙ্গবন্ধু যেটা বলেছিলেন, তখন কিন্তু বঙ্গবন্ধুর লেজিটিমেসি ছিল যে উনি সত্যি নির্বাচন মানুষের রায় নিয়েছিলেন। তারপরে উনি বলেছিলেন কাল থেকে রিক্সা ঘোড়াগাড়ি চলবে না, বাস চলবে না, শুধু ওনার নির্দেশনায় দেশ চলেছে। তো এখন তো সেরকম কোনো পরিস্থিতি নেই। তো এইটাতে হিমসেলফ একটা মানে হয়তো অরাজকতা তৈরির মতো একটা বিষয়, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বলেছি আবার ইতিবাচকভাবে দেখলে হয়তো তাদের নেতার কর্মীদেরকে বোস্ট আপ করার বিষয়, কিন্তু সেই জায়গায় অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী সেটা ঠিক করবে, কি হবে না হবে। আমি এই প্রশ্নের সাথে আপনার সাথেও আমি না আমি এরপরে আসছি, যেটা আওয়ামী লীগ কেন থাকবে এই প্রশ্নের উত্তরটা দেই। এটা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, কিন্তু আওয়ামী লীগ তো দলগতভাবে মানুষকে সচেতন করার দায়িত্ব তো দল হিসেবে আমাদের পড়ে। মানুষকে সচেতন করতে যাওয়া এক জিনিস, আবার ওদেরকে প্রতিরোধ করতে যাওয়া এক জিনিস। আওয়ামী লীগ বিএনপিকে প্রতিরোধ করার কোনো কাজে নেই, আমরা তাদেরকে প্রতিরোধ করবো রাজনৈতিকভাবে। আমি বলি আবার আপনার নেতা আমি একাধিকবার আপনার নেতা বলছেন যে মানে বিএনপি যদি কোনো অরাজক তৈরি মানে সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা বলছি। আমার বক্তব্য আমি যদি প্রতিরোধ করবে না, আমি যদি আমার নেতার বক্তব্য বুঝতে সক্ষম হই, তাহলে আমি মনে করি সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করার, সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে মোকাবেলা করবে সে মোকাবেলার দায়িত্ব আমাদের না। সেটা আওয়ামী লীগ সে রাজনীতিতে বিশ্বাসও করে না। আর জনাব বাবুল, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যদি আপনি জনাব আমিনুল ইসলাম আমিনের কথার মধ্যে যদি কোনো কথা থাকে নিশ্চয়ই আপনি বলবেন। তবে আমি আরেকটু কথা আপনার কাছ থেকে শুনতে চাই, সেটি হচ্ছে এই যে যদি ধরে নেওয়া যাক এই 10ই ডিসেম্বর এ ধরনের কর্মসূচিগুলোর মোকাবিলা আপনাদের করতে হচ্ছে, তাহলে কি করবে বিএনপি? শোনেন, আমি বলি, আমিনুল ভাই কথা বলেছেন, আমিও বলি, এই যে বলে যে আমিনুল ভাই যে একটা কথা বললো বিএনপির সমাবেশের দিকে আমরা উকি মেরেও তাকাইনি। বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, খুলনার সমাবেশে রক্তাক্ত অবস্থা অনেক মানুষ এসেছে। গাড়িতে মাইক্রোবাস নিয়ে, অটো টেম্পু নিয়ে যারা এসছে তাদের উপর হামলা হয়েছে, রক্ত হতে তাদের ফোন ছিনতাই করে নেওয়া হয়েছে, তাদের পকেট থেকে টাকাও নেওয়া হয়েছে, এবং কাউকে বলা হয়েছে এই টাকা দে তাহলে যাইতে দেবো। এরকম ঘটনা গণমাধ্যমে এসেছে। এগুলো সাক্ষী আমরা। হ্যাঁ, এটা কোথায় হয়েছে? খুলনাতে সাতক্ষীরার অনেক লোক, এবং আমার কৃষক দলের একজন চেয়ারম্যান তাকে পিটিয়ে রক্তাক্ত করে, সাবেক চেয়ারম্যান, মানে এরকম ঘটনা। আমি সামগ্রিক বলছি না, আমি সামগ্রিক, এটা একটা বিষয়। হামলা যে হয়নি তা না, অসংখ্য চিটাগাং হয়েছে, অনেক জায়গায় হয়েছে, রংপুরে তুলনামূলক কম হয়েছে, আমার ফরিদপুরেও কম হয়েছে। সত্য যেটা সেটা সত্যই, তাদের উপলব্ধি হোক বা যাই হোক, যেগুলো করে তাদের লাভ হচ্ছে না, এটা একটা দিক। আর একটা দিক দেখেন, যেখানেই বিএনপি সমাবেশ দেয় সেখানেই
মানে মোটর মানে শ্রমিক ইউনিয়ন ধর্মঘট দিয়ে দেয়। কার ইন্ধনে দেয়, কিভাবে দেয়, কেন দেয়, এগুলো কি বলবার অপেক্ষা আছে? কেন দেয়? এগুলো বাধা দিয়ে লাভ কি? বললো যে 3 দিন আগে মানুষ সমাবেশে আসছে, এটা তো মনের আনন্দেও আসছে না, আসছে সমাবেশে যোগদানের জন্যই। তো কুয়াশার মধ্যে, শীতের মধ্যে, রাতে এই অবস্থায় বিচ্ছিন্নভাবে কোথায় ঘুমাবে, কোথায় স্যানিটেশন, কোথায় কি, এই অনিশ্চয়তা নিয়েই তো মানুষগুলো আসছে। এগুলো তো মনের আনন্দে আসছে না, আসছে এই কারণে যে আওয়ামী লীগের ইন্ধনে বা আওয়ামী লীগের পরোক্ষ নির্দেশে, এবং সেটা একজন পরিবহন শ্রমিক নেতা খুলনা সভাপতি মুরাদ হোসেন তিনি পরিষ্কার করে বলেছেন যে এটা মালিক শ্রমিকদের ধর্মঘট, এটা সরকারের চাপিয়ে দেওয়া ধর্মঘট। 71 টেলিভিশনে আমি নিজে কানে শুনেছি, আমি নিজে কানে শুনেছি, আপনি শুনে থাকবেন। এটা হলো একটা। আর একটা জিনিস আপনি দেখেন, বিএনপি সমাবেশ যেখানে হয় সেখানে বিটিআরসি নির্দেশে আমরা গণমাধ্যমে দেখেছি যে বিটিআরসি স্পষ্টভাবে 3G 4G টোটাল নেটওয়ার্কটা বন্ধ করে দেয়। এই যে এগুলো দেয়, এগুলো করে কার লাভ, কার ক্ষতি? এই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না একটা বিষয় আছে না, বিএনপি সমাবেশ মানে আতঙ্ক, এগুলো হলো ভয়। বিএনপি সমাবেশ আরও যদি জনসমুদ্র হয়, আরও যদি মানুষ আছে, একটা গণবিপ্লব হয়ে যায় সেটা। 10 তারিখের যে বিষয়, 10 তারিখে আমরা সারা দেশে ধারাবাহিক কর্মসূচি পালন করছি, এবং একটা পর্যায়ে আন্দোলনের একটা প্রত্যেকটা স্তর আছে। 10 তারিখে আমরা ঢাকায় সমাবেশ করব, তারপরে পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে। তো 10 তারিখ নিয়ে কেন ওই দিনই তাদেরকে সমাবেশ করতে হবে, আগে কেন নয়, পরে কেন নয়? এই বিষয়গুলো থেকেই তো মানুষ আতঙ্কে থাকে, সংযোগ থাকে। এই যে সামগ্রিক বিষয়, আওয়ামী লীগই তো সংঘাতের দিকে। আমাদের দেশের রাজনৈতিক কালচারটা কি? একই দিনে যদি আওয়ামী লীগ এবং বিএনপি সমাবেশ হয়, সংঘাত তো সেখানে হয়ই, বেশিরভাগ ক্ষেত্রেই তো হয়। তাহলে আওয়ামী লীগ শাসক দলে রয়েছে, যেভাবেই থাকুক, গণতন্ত্রের কথা বলেছে তো, গণতন্ত্রের সিটে পোটা নাই, সেই কারণেই তো আছে। আপনি যদি গণতান্ত্রিক সরকার হইতেন তাহলে তো এই প্রশ্ন আসতো না যে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। আপনি নিজেও জানেন, আমিও জানি, এবং বাংলাদেশের গণতন্ত্রকে কোথায় নিয়েছেন, ভোটকে কোথায় নিয়েছেন, এবং বাংলাদেশের গণমাধ্যম মতামত কোথায় নিয়েছেন, সেই কারণেই প্রশ্নগুলো আসছে। একটা গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কেন আমি কথা বলবো? যদি 5 বছর পর ধারাবাহিক নির্বাচন হয়, সুন্দর নির্বাচন হয়, সরকার পরিবর্তনের সুযোগ থাকে, তাহলে তো এই প্রশ্নগুলো আসে না। এটা এই ধরনের আন্দোলনেরও কর্মসূচি আসে না। আমরা সেফ একটা আন্দোলন পর্যায়ে আছি। সেই আন্দোলন বলতে পারেন আপনি শেষ ধাপে আছে বা চূড়ান্ত মুহূর্তে আছে। সেটা 10 তারিখ থেকে আরো এক দফার আন্দোলনে যেতে পারে বা যাই যেতে পারে, সেটা আমাদের কর্মকৌশল যারা নির্ধারণ করে তারা করবেন। এইটা নিয়ে যে এত আতঙ্ক, শুধু এটা না, এটা তো বাহ্যত আওয়ামী লীগ করছে, ভেতরে ভেতরে আরো আমাদের কাছে আরো খবর আছে। প্রশাসনের উদ্বেগ কি, সরকারের উচ্চমহলের উদ্বেগ কি, এটা নিয়ে এত উদ্বেলিত হবার তো কোনো কারণ নাই। আসবো আপনার কাছে, আপনি যদি সঠিক পথে থাকেন, গণতন্ত্রের পথে থাকেন। তাই জি আসবো। জনাব সরওয়ার হাসান, আপনি নিশ্চয়ই বলবেন। তার আগে আপনি বলছিলেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন। আমি যদি সেখানে একটু আপনার সাথে যোগ করি, আজকে ক্যাবিনেট মিটিংয়ে এই বিষয়টি আলোচনা হয়েছে এবং বলা হয়েছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবসহ 3 কারণে আগামী বছর দেশে সংকট দেখা দিতে পারে আশঙ্কা করে খাদ্য উৎপাদন ও প্রবাসী আয় বাড়ানো সহ 6 দফার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। না, তাহলে তো মন্ত্রিসভা অর্থাৎ সরকার তারা সংকটটা উপলব্ধি করতে পেরেছে, সংকটের গভীরতা। কিন্তু সমাধান কি? শুধু নির্দেশনায় কিন্তু কোনো কাজ হয় না। নির্দেশনা কিন্তু আমরা বিদেশি বিনিয়োগ আনার অনেক কথাবার্তা শুনেছি। এটি শুধু এই গত 14 বছর না, তার আগে থেকেই। কিন্তু সেটা কতটা কার্যকর হয়েছে, কতটা বিদেশি বিনিয়োগ আমরা আনতে পেরেছি, কতটা আমরা অর্থনৈতিকভাবে সাফল্য। আমরা তো কিছুদিন আগেও আমরা ধরে নিতাম যে বাংলাদেশের অর্থনীতি খুবই মজবুত, কোনো রকম আমাদের সংকট নাই, সমস্যা নেই, আমরা যে প্রকল্প চাই সেটা করতে পারবো। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে আজকে এক মন্ত্রী দেখলাম যে আমরা নতুন কোনো বড় প্রকল্প করব না, মানে এই সংকট না কাটা পর্যন্ত। কিন্তু আমি যে কথাটি বলেছিলাম সেটার উপর আরও গুরুত্ব দিতে চাই। সরকার যখন বলছে দেশে এই অবস্থা এবং 2023 সালে আরও সংকটটা বাড়তে পারে, তাহলে সরকার রাজনৈতিক সমস্যার অর্থনৈতিক সংকট মোকাবেলায় নিশ্চয়ই সরকারের পরিকল্পনা আছে, পরিকল্পনা মতো এগোচ্ছে, যেটা IMF-এর ঋণ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে আমরা দেখছি। কিন্তু রাজনৈতিক সংকট মোকাবেলায় সরকার কেন এগিয়ে আসছে না? সরকার বলুক যে বিরোধী দল কি চায়, তার কথা বলুক, তারপর সেটি কি শুধুই মাত্র সরকারের একার পক্ষে সেই সমস্যার সমাধানে একার উদ্যোগ নিতে পারে, নেওয়ার সুযোগ আছে? না, সরকার উদ্যোগ নেবে। আমি যদি এভাবে বলি যে বিরোধী দল যে একটা গো ধরে আছে যে মানে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে আসবে না, সেটাও কি সেটা কি মানে এই দুটাই তো হচ্ছে গর্তবী। মানে আরো সোজা ভাষায় বলতে হলে যে আমার দাবি
অনুযায়ী নির্বাচন হতে হবে। আমার দাবি না মানলে হবে না, আর আমি যে শর্ত দেব সেই শর্তেই নির্বাচন হতে হবে। তাতে নির্বাচন হবে না, হয় একতরফা নির্বাচন হবে, নাহলে বর্জন হবে, নাহলে সংঘাত হবে। নির্বাচন তো তা না, নির্বাচনের জনগণ, আমি তো মনে করি যে রাজনৈতিক নেতৃত্ব আমাদের জনগণ, রাজনৈতিক নেতৃত্ব কোত্থেকে আসে? জনগণ থেকে। জনগণের সুবিধা অসুবিধা, জনগণের সমস্যা, জনগণের সমস্যার কথা তারা ভাবে না। তারা কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, কিভাবে ক্ষমতায় থাকা যায়। অবশ্যই রাজনৈতিক নেতৃত্বই ক্ষমতায় থাকবে, ক্ষমতায় যেতে চাইবে, এটি নিয়ে আপত্তি নেই। কিন্তু একটা নির্বাচন নিয়ে কত 5 দশক হয়ে গেল, একটা নির্বাচন নিয়ে কত ঝগড়া হবে, কত মারামারি হবে, কত প্রাণহানি হবে। আমি একটু আর আজকে যে কথাটা আরেকটু বলি আমিনুল্লাহকে ধরিয়ে দেওয়ার জন্য, আজকে যেমন 10 ডিসেম্বর বিএনপি আলটিমেটাম দিয়েছে, চূড়ান্ত দিয়েছে, এবং এরকম আলটিমেটাম বিএনপি আমলে কিন্তু আওয়ামী লীগও দিয়েছে। আমরা তো সেই 30 এপ্রিল মানে এই যে, তো সুতরাং এইটাকে ওইভাবে খুব গুরুত্ব দিয়ে যে 10 তারিখ সব উল্টে যাবে আমি মনে করি না, বা এটা হওয়া উচিত না কোনোভাবে। গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিকভাবেই দেশ পরিচালিত হবে, গণতান্ত্রিকভাবে দেশ ক্ষমতা পরিবর্তন হতে হবে। গণতান্ত্রিকভাবে মানে নির্বাচন মানে কিন্তু নির্বাচন মানে কি বলে, এটা লোক দেখানো নির্বাচন না, বা নিয়ম রক্ষার নির্বাচন না। নির্বাচন মানে মানুষ যাতে ভোট দিতে পারে। আমিনুল ভাই আছেন এখানে, এই জন্য বলি 2008-এর নির্বাচন নিয়ে তো বিএনপি যতই বিতর্কে তোলার চেষ্টা করুক, মানুষ কিন্তু এটা বিশ্বাস করে না। কিন্তু 2014 এবং 2018 কেন বিশ্বাস করে, কেন মানুষ এটাকে ভাবে, এমনকি বিদেশি কূটনীতিকরাও। জনাব, আমি যে কথাটা বলছিলেন সোহরাব হাসান, আমি যদি আপনার কাছ থেকে ছোট্ট করে একটু শুনে আমি বিরতি নিতে। বিরতি নিয়ে আসবেন না, একটু চলে যাবে তো? না, চলে যাবে না, আপনার কথা নিশ্চয়ই শুনবেন। সেটা হচ্ছে যে উদ্যোগ কই, রাজনৈতিক অর্থনৈতিক সংকট নিরসনের জন্য যে সমস্ত উদ্যোগ, চেষ্টা। সৌরভ ভাই অনেকগুলো প্রসঙ্গ বলেছেন, আমি প্রথমে তার 30 এপ্রিলেরটা বলি, তারপরে আমি অর্থনৈতিক প্রসঙ্গটা যাব, যদি আপনি বিরতির পর আমাকে সময় দেন। 30 এপ্রিল 2004, সেদিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছিলেন 30 এপ্রিলের মধ্যেই সরকারের পতন হবে। ট্রাম্প কার্ড উনি বলেননি যে 30 এপ্রিল থেকে শেখ হাসিনার কথা দেশ চলবে। পার্থক্য হচ্ছে এক। তারপরও এখানে আওয়ামী লীগ এবং আমি শেষ করি, ঠিক আছে, একই হয়েছে, আমি মানলাম। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে গুণগত পার্থক্যটা যদি সৌরভ ভাইয়ের সাথে তার স্মৃতি প্রতারণা না করে, অথবা বাউল ভাইয়ের সাথে আমাদের স্মৃতি প্রতারণা না করে, সৌরভ ভাই তখনও বড় সাংবাদিক ছিলেন, ওই ঘটনার 1 সপ্তাহ 15 দিন আগের থেকে বাংলাদেশে এমন কোনো দিন ছিল না যেদিন 1000-এর উপরে গণগ্রেপ্তারের শিকার হতে হয়নি। আর বিএনপি এখন যখন এই যে ফরিদপুরের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে গণগ্রেপ্তার হচ্ছে, আমি সবগুলো পত্রিকা খুঁজলাম, আমি দেখলাম 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এবং বাউল ভাই যেমন বললেন যে আমাদের কিভাবে টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে বলছেন উনি। বর্তমান সময়টায় মিডিয়া এমন করে হা করে তাকিয়ে আছে যে কোন উপজেলা আওয়ামী লীগের, ছাত্রলীগের কোন কি একটা সহসম্পাদক কি বলছে, এটাও কিন্তু মিডিয়াতে এখন ভাইরাল হচ্ছে। আর এত বড় একটা সমাবেশে টাকা পয়সা চিন্তা করতেছে, এটা বাংলাদেশের কোনো মিডিয়ায় দেখলাম না অভিযোগ। অর্থাৎ এগুলোর বাস্তবতা কতটুকু, এটা একটু বিবেচনা করলে হয়। এখন তো আমি যেটা বলছি, এখানে যে সৌরভ ভাই যে আক্ষেপটা করছেন যে পরিবর্তনটা কোথায়, আমার কথা হচ্ছে কি, হ্যাঁ, রাজনৈতিক গুণগত পরিবর্তন ছাড়া অনেকগুলো সমস্যা আমরা সমাধান করতে পারবো না। দায়টা কার, কোন জায়গা থেকে শুরু করতে হবে? উনি বলছেন সরকার কেন আলোচনার পদক্ষেপ নিচ্ছে না। সব কিছু সরকারকে কেন করতে হবে? সরকার কি 2014 সালে করেনি, 2018 সালে করেনি? তার পক্ষ থেকে আমরা কি পেলাম? এখন আপনি একটি রাজনৈতিক দল, 14 সালে 18 কি করেছে সরকার? আপনি ভুলে গেছেন তাড়াতাড়ি। বেগম জিয়া যেমন বলছিলেন যে 48 ঘন্টার মধ্যে আলোচনার প্রস্তাব না দিলে রোববার থেকে হরতাল, তো 16 ঘন্টা উনি ফোন করলেন, তারপর উনি হরতাল কেন করলেন? উনি বলেন যে আপনি হরতাল শেষ করেন তারপর আমি যাব, কেন অজুহাত দিলেন? আপনিই তো নিজের মুখে বলেছেন যে 48 ঘন্টার মধ্যে আলোচনার প্রস্তাব না দিলে রোববার থেকে হরতাল, তো 16 ঘন্টার মাথায় মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলেন। ফোন ব্যাক করার ভদ্রতা দেখালেন না। 4 ঘন্টা পরে মাননীয় প্রধানমন্ত্রী আবার ফোন করলেন, আধা ঘন্টা কথা বললেন। উনি বললেন যে আমি হরতালের পরে আসব। তো নেত্রী বললেন যে আপনি হরতালের পরে, আপনি তো কন্ডিশনাল হরতাল দিয়েছেন, আমি তার আগে আলোচনা করলাম।
তার মানে অজুহাতের পর অজুহাত। এখন আপনি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, আপনি নির্বাচনে আসবেন কি আসবেন না সেটা আমার কি দরকার? আপনি যদি মনে করেন যে নির্বাচনে একমাত্র মাধ্যম ক্ষমতা যাওয়ার, তাহলে আপনাকে পায়ে ধরে নির্বাচন আনতে হবে কেন? আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। আমি মনে হয় 79-এ আমরা নির্বাচন করেছিলাম, আমরা কি বিএনপিকে পায়ে ধরে, বিএনপিকে আমাদের হাতে পায়ে ধরে বলছিল? আমরা মনে করি যে আমাদের দলের অস্তিত্বের জন্য আমাকে নির্বাচন করতে হবে। না, অর্থনৈতিক বিষয়টা কথা বলবেন, এরপর নিশ্চয়ই আমরা আপনার কথার জবাব সোহরাব ভাইয়ের কাছ থেকে নিব। তারপরে এখানে আসলে তর্কাতর্কির বিষয় না। আমি যেটা মনে করি, আমরা একজন আরেকজনের সাথে আলোচনা করব, আমার কিছু লিমিটেশন আছে, ভাইয়েরা আছে, আমরা জানলাম, এটা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। সেই ভাবনা থেকে কিন্তু আমি এখানে আসি, আমার জ্ঞান জাহির করার জন্য আসি না। ধরেন অর্থনৈতিকভাবে যে কথাটি সোহরাব ভাই বলেছেন, বাংলাদেশের অর্থনীতির কথা, ডেফিনেটলি উই আর ইন ক্রাইসিস। কিন্তু আমি অবশ্যই এই শতভাগ দায় আমি নিজে নিতাম যদি বাংলাদেশ, পৃথিবীতে বাংলাদেশে একমাত্র এখন অর্থনৈতিকভাবে ক্রাইসিসে পড়ার দেশ হতো। আমাদের চেয়ে জিডিপি যাদের 1000 টাইম বেটার, সে দেশগুলোর বাস্তবতা কি আজকে? লন্ডনে কিছুদিন আগে দেখলাম, লন্ডন গার্ডিয়ান মতো পত্রিকায় নিউজ করেছে, লন্ডনে অসংখ্য মানুষ দিনে এক বেলা খাচ্ছে। লন্ডনের তথ্য আমি গার্ডিয়ান, আপনি 18 সেপ্টেম্বরের গার্ডিয়ান পত্রিকা পড়বেন, আমি ডেট সহ বললাম। এই তথ্য আচ্ছা ঠিক আছে, জি 18 সেপ্টেম্বরের গার্ডিয়ান পত্রিকা আমি বলে দিলাম আপনাকে, পড়বেন। আর মিছিল যেটা দেখতেছি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এবং সেটা কমানোর জন্য, ফ্রান্সের যেটা মিছিল, ইত্তেফাকের মতো পত্রিকায় যেটা আসছে, এগুলো কি আর্টিফিশিয়াল? আজকে জার্মানির রাস্তায় কি রাতের বেলা এখন স্ট্রিট লাইটগুলো বন্ধ করে হচ্ছে না জ্বালানি সাশ্রয়ের জন্য? এগুলো কি আর্টিফিশিয়াল? না, তাদের ক্রাইসিসটা, তাদের ক্রাইসিস আর আমাদের ক্রাইসিসের মধ্যে ওদের অর্থনৈতিক রাত দিন আপনি যদি শুনেন, আপনি যদি ওদের ক্রাইসিস আর আমাদের ক্রাইসিস মধ্যে রাত দিন তফাৎ আছে, সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা ওদের চেয়ে অনেক ওয়ার্স্ট হওয়ার পরও আমরা ওদের চেয়ে ভালো পজিশন আছে, এটা হচ্ছে পার্থক্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক সহসভাপতি মার্টিন রাইজার দেখা করেছেন। উনি কি বলেছেন? উনি অকপটে বলেছেন যে এই করোনা এর মধ্যেও বাংলাদেশের উন্নয়ন তাকে অবাক করেছে। এটাকে আমার বানানো কথা? আপনি যে মিডিয়া, আজকে সমস্ত মিডিয়া দেখেন, এটাকে উনি প্রধানমন্ত্রীকে শুধু খুশি করার জন্য বলছে। আমি এই আলোচনায় আমি অনেক তথ্য আপনার সামনে, ঠিক আজকের অনুষ্ঠানের, মানে আজকে যে কয়টি প্রোগ্রাম হয়েছে, ক্যাবিনেট মিটিং, তারপরে অন্যান্য জিনিসগুলো আমি এখানে দিতে পারতাম, কিন্তু সেই সময় নাই, আরো দুজন আছে। আমি শেষ করছি। জি, আমার কথা হচ্ছে, আমি তো স্বীকার করছি আমরা এই ক্রাইসিস থেকে বাইরে, আমরা তো বিশ্ব থেকে বাইরের কিছু না। আমরা তো আমাদের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, আমাদের এই মুহূর্তে যেটি খুব সংক্ষেপ হইল, ছোট্ট করে সোহরাব ভাই বলে গেছেন যে আমাদের রপ্তানি আয় কমেছে, আমদানি আয় বেড়েছে, আমাদের রিজার্ভে টান পড়েছে। এই যে কোথাও কোনো রাষ্ট্রে কি আপনি যাদের কথা বলছেন সেসব জায়গায় কি রিজার্ভ, মানে সেই রাষ্ট্রে কি রিজার্ভ ক্রাইসিস আছে? আমাদের রাষ্ট্রে রিজার্ভ ক্রাইসিস আপনাকে কে বললো? কোথায় আবিষ্কার করেছেন এটা? আমাদের যে পরিমাণ রিজার্ভ এখন আছে সদ্য সমাপ্ত, ধরেন একটা বার্গেনিং হলো কি নিয়ে আইএমএফ বা বিএনপির সাথে, যে আমরা বলছি 35 বিলিয়ন, ওরা বলছে 8 বিলিয়ন ওখান থেকে বাদ দিতে হবে। আমি শেষ করি, 8 বিলিয়ন বাদ দিতে হবে। এখন 8 বিলিয়নটা এটা ইএফডি ফান্ড। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে কি, আপনার অ্যাকাউন্টে 100 টাকা আছে। আমি শেষ করি, একটু দাম দিয়ে শেষ করি, দেরি হয়ে যাবে অনেক। আমি আপনার অ্যাকাউন্টে 100 টাকা আছে, আপনি ওখান থেকে আমার 20 টাকা দিবেন। আপনার অ্যাকাউন্ট কি 80 টাকা শো করবে না 100 টাকা শো করবে? আমি দেখলে 100 টাকা শো করবে। আমি বুঝতে পারছি, কিন্তু 26 বিলিয়ন ডলার হয় 20 টাকা আপনার কাছে নাই। আপনি অন্য জায়গায়, আপনি এটা নিয়ে আরেকটা শুধুমাত্র এটা নিয়ে একটা আলোচনা করেন, আমি থাকবো সেদিকে। কিন্তু আমি বলছি কি, ইফ ইট ইজ 26 বিলিয়ন, এটা তো অরিড হওয়ার মতো কিছু না। পৃথিবীর যে কোনো মানদণ্ডে 3 মাসের রপ্তানি আমদানি আয় মেটানোর মতো রিজার্ভ ইজ এনাফ। অর্থনীতিবিদদের এটাই বলে। এখন এটা হচ্ছে এনাফ। আমি বলছি, আমি এটা নিয়ে আপনি আরেকটা তর্ক করেন, আর্গু করেন, আমি বলছি এটা দায়িত্ব নিয়ে 3 মাস এনাফ। এখন আমাদের যেহেতু ক্রাইসিস আছে, সে কারণে আমরা শুধুমাত্র লাক্সারি গুডসগুলা ইম্পোর্ট করার ক্ষেত্রে শতভাগ মার্জিনের কথা বলা হচ্ছে, সেগুলোকে নিরুৎসাহিত করা হচ্ছে। কিন্তু আমি বলছি কি, এই ধরনের সংকট, অর্থনীতি নিয়ে সংকট পৃথিবীর কোন দেশে নেই? একটি দেশের নাম বলেন।
আমি ঠিক আছে, আমি এই আলোচনা যাব না, সৌরভের কাছে যাচ্ছি আমি, কিন্তু আমি ছোট্ট শুধু এতটুকু বলতে চাই, আপনি ঠিকই বলেছেন, সংকট রয়েছে, ইউরোপ আমেরিকার সংকট আর আমার দেশের সংকটের মধ্যে রাত দিন তফাৎ। পার্থক্য আমাকে একটু বলার সুযোগ আচ্ছা, আমি তো একটু সৌরভের কাছে যাই। সৌরভ ভাই, এই পয়েন্টে আপনার কাছ থেকে শুনতে চাই। আমার এই বিষয়টা কিভাবে নিয়েছেন, মানে আমি যেটা বলতে চেয়েছি অনিল ভাই অন্য দিকে নিয়েছে। আমি বাংলাদেশের অর্থনৈতিক সংকট গভীরতর এবং সবচেয়ে খারাপ অবস্থায় আছি আমি কিন্তু সেটা বলিনি। আমি যেটা বলেছি এবং সরকার এটি মোকাবিলায় যেসব পদক্ষেপ নিয়েছে সে নিয়েও কিন্তু সে নিয়ে আমি বিতর্ক তুলছি না। আমি বলছি যে এই অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা রাজনৈতিক সংকটটাকে কেন জিয়ে রাখছি। এক্ষেত্রে যেহেতু ক্ষমতাসীন যারা, তাদের উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত। অতীতে উদ্যোগী ভূমিকা কাজ করেনি, আগামীতে যে কাজ করবে না তার তো নিশ্চয়তা নেই। একইভাবে বিএনপিও কিন্তু বলতে পারে, বিএনপিও কিন্তু 95-96 সালে এই বর্তমান প্রধানমন্ত্রীকে, তৎকালীন বিএনপির প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিঠি দিয়েছিলেন এবং 3টি চিঠি দিয়েছিলেন যে আসুন আমরা আলোচনা করি। কথা হচ্ছে যে আলোচনার বিকল্প নেই। এবং 96 যেমন তত্ত্বাবধায়ক সরকার যে হলো, তার নেপথ্যে আলোচনা হয়নি। হ্যাঁ, তো সুতরাং এখন আলোচনা যদি বলেন, আমিনুল ভাই যদি বলেন যে আলোচনা হচ্ছে, আমরা স্বাগত জানাবো। তাহলে 10 ডিসেম্বর নিয়ে আমাদের উদ্বেগে থাকতে হবে না যে এরপর কি হবে। আমরা চাই যে যা হবে চোখের সামনে হবে, খোলা চোখে হবে। আমি যেটা বলি, এই যে আমরা আলোচনা করছি, বিষয়টা তো আসলে দুই দলের ঝগড়া বা সংঘাতের প্রশ্ন না। প্রশ্নটা হলো আমাদের গণতান্ত্রিক রূপান্তরের রাষ্ট্রের প্রশ্নটা। হ্যাঁ, এই জায়গাটার সংকটটাই তো আমাদের টোটাল সংকটকে ঘনীভূত করছে। অমর্ত্য সেনের কথা বলেন আর যাই বলেন, রাষ্ট্রের মধ্যে যদি গণতান্ত্রিক সংস্কৃতি থাকে, জবাবদিহিতা থাকে, আইনের শাসন থাকে, কোনো সংকটের সমাধান না। যেই মুহূর্তে দরকার রাষ্ট্রীয় ঐক্যমত্য, গণতান্ত্রিক ঐক্যমত্য, সকলের সমঝোতা, সেই জায়গাটা আমরা না গিয়ে আমরা সংকটকে আরও ঘনীভূত করছি, সংঘাতকে আরও সামনে আনছি। এই জায়গাটাই প্রশ্ন। এর মধ্যে উদ্দেশ্য আছে এবং ব্যর্থতা আছে, এর মধ্যেই নৈরাজ্য আছে। আমি রাজনৈতিক বক্তব্য আর 30 সেকেন্ডে শেষ করি, তারপর অর্থনীতিতে আসি। দেখেন, ভাই বললেন যে ট্রাম্প কার্ডের যে প্রশ্ন বা মামলা দিয়েছিলাম, কারণ মামলার রেকর্ডের কথা যদি বলেন, গিনিস বুক অফ দুনিয়ার ইতিহাসে এত লক্ষ মামলা, এত লক্ষ আসামি, আওয়ামী লীগ যদি বিএনপিকে মামলার কথা বলে তাইলে হয় না। কারণ ট্রাম্প কার্ডের পরে আব্দুল জলিল সাহেবের বিরুদ্ধে একটা মামলা হয় নাই, একদিনও জেলে দেয় নাই, কোড আনকোড। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, হয়রাজ মির্জা আলমগীরের মতো নেতাকে বহুবার জেলে যেতে হয়েছে, বহুবার বের হইতে হয়েছে। এবং আমার দলের চেয়ারম্যান বারবার ওনারা নানান কথা বলবেন, দুর্নীতি এই সেই, কিন্তু বাস্তবতা যেটা, দেশের মানুষ যেটা মনে করে যে বেগম খালেদা জিয়া বলেন, তারেক রহমান বলেন, মির্জা আলমগীর বলেন, আমরা যারা আছি, তাদের প্রশ্নটা দুর্নীতির প্রশ্ন না, এটা হলো রাজনৈতিক প্রশ্ন। এই কারণেই তাদের বিরুদ্ধে এই ধরনের নৈরাজ্য, এবং আমার দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে। এই জায়গাটা আপনি আসছেন না। এখন অর্থনৈতিক সংকট কেন হলো? আপনি বলছেন যে সংকট নাই, আপনি বলেন এলসি খুলতে পারছে না, এটা আমরা দেখছি গণমাধ্যমে। আপনার গার্মেন্টসের নেত্রী বলছে, দায়িত্বশীলরা বিজেএমির, আমি সাক্ষাৎকারে শুনেছি যে তাদের প্রোডাকশন 70% পর্যন্ত কমে গিয়েছে বিদ্যুতের কারণে, জ্বালানির কারণে, অথচ এটাকে আপনি সংকট বলছেন না। আমরা তো জানি না, কয়দিন আগে গত বছর শুনলাম 48 বিলিয়ন। আমি সংকটটা মেনে নিতাম যদি আমার গণতন্ত্রের প্রশ্ন থাকতো, আমার ঐক্যমত্য থাকতো। আপনি এতদিন বললেন জিডিপি মাথা পিছয় ফুলে পেঁপে আপনি ইউরোপের মতো হয়ে গেছেন, এখন আপনি বলছেন যে আমার সংকট আছে। আরে ভাই, সেদিনকে দেখলাম ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, IMF বলেছে যে 68% মানুষ খেতে পাচ্ছে না 3 বেলা। এখন আপনি ইউরোপের সাথে আপনি বিলাচ্ছেন, আপনার জিডিপি, আপনার রিজার্ভ কত, এটা তো আমরা এখনো জানি না। সেদিন IMF এর প্রতিনিধি দল আসলো, তারপরে জানতে পারলাম যে $46 থেকে $32 বিলিয়ন। সেখান থেকে আবার EDF এরটা যদি বাদ দেন 26 বিলিয়ন, প্রতি মাসে আবার 1.5 বিলিয়ন করে কমছে। আপনার এর উপরে আবার 23 বিলিয়ন না 24 বিলিয়ন আপনার ঋণের শোধ করতে হবে। তার মানে আপনি কোথায় আছেন? এই বাস্তবতা যদি আপনি উপলব্ধি না করেন এবং এটাকে যদি সংকট না বলেন, তাহলে তো আমার কিছু দেয়। প্রতিদিন আপনি আগামী বছর, অর্থ বছরে, আগামী অর্থ বছরে আপনাকে $23 বিলিয়ন বায়ার পেমেন্ট বলেন এবং সরকারি লোন বলেন, এগুলো আপনাকে পরিশোধ করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, হ্যাঁ, আমি ওষুধ কিনতে পারছি না, আমি এলসি করতে পারছি না, আমি আমদানি করতে পারছি না, তেল কিনতে পারছি না। সংকট যে দিনে দিনে ঘনীভূত হচ্ছে, এবং অতি সংকট যেভাবে বলা হয়েছে যে বাংলাদেশ অর্থনীতির ইমার্জিং টার্গেট হয়ে গেছে, বাংলাদেশে এত মাথা পিছু হয়, এত উন্নয়ন, এগুলো সবই যে শুভঙ্করের ফাঁকি ছিল।
এই কি ইউক্রেন যুদ্ধ শুধু বাংলাদেশে হয় নাই, অনেক দেশে হয়েছে। আমি আপনি আবার কয়দিন আগে বলেছেন, শেষ করি, কয়দিন আগে বলেছেন যে আপনি নেপালকে বিদ্যুৎ দিবেন, আবার দেখলাম যে নেপাল থেকে 40 মেগাওয়াট আপনি বিদ্যুৎ আনবেন। এই যে যে লেজে গোবরের অবস্থা, আমি এর সবকিছু মেনে নিতাম। আপনার এই সংকটের মধ্যে 176 জন নিয়ে আপনার জাতিসংঘের অধিবেশনে কি কারণে যেতে হবে? এই সংকটের মধ্যে আপনি 15, আমি শেষ করি, আপনি 15 বছর ক্ষমতায় আছেন, একটা চোখের চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না, 50 জনের অধিক মানুষ নিয়ে আপনাকে চোখের চিকিৎসা করতে হবে। আমি এই সংকটটা কেন আমি এই দায়িত্ব নিব, সেই কারণেই বলছি। ঠিক আছে, আরো অনেক কিছু বলবার ছিল, এবং শুধু তাই না, আমি মনে করি আমরা শেষ পর্যায়ে চলে হালদার $2 মিলিয়ন নিয়ে ভেগে গেছে, হলমার্ক 4000 কোটি টাকা। আমি সংক্ষেপে শেষ করি, গুড়া দুই একটা পয়েন্ট। প্রথমত 176 নিয়ে যে বহর, সেই বহরের করা সরকার বহন করেনি, এই দেশের ডলার ব্যবসায়ীরা নিজেরা নিজেদের খরচে না, দেশের ডলার তো আপনি বলার সময় আমি এখন ঋণের কথা বলি। এখানে সৌরভ ভাই আছেন, একটি দেশ তার জিডিপির 67% পর্যন্ত যে ঋণ নেয় সেই দেশটি নিরাপদ, আর আমাদের ঋণ হচ্ছে এখনো 37%, 36 বা 7%। সুতরাং এটা নিয়ে যদি অর্থনীতি বুঝি, আমি মনে করি এটা নিয়ে আমার তর্ক করার কোনো জায়গা নেই। আর IMF এর কথা বলছেন, IMF এর রাহুল আনন্দ, উনি বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ থাকলে ডেফিনেটলি পৃথিবীতে IMF কাউকে ফান্ডিং করে না। ফান্ডিং করার আগে তিনি যে বক্তব্যটি দিয়েছেন, সেটাও যদি বাবুল ভাই তার বিবেচনার মধ্যে নেন, হয়তো বুঝতে সুবিধা হবে। উনি বলেছেন করোনার মধ্যেও বাংলাদেশের অগ্রগতি ছিল বিস্ময়কর, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এটা থমকে দাঁড়িয়েছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতি এখনও অনেক অনেক মজবুত। তারেক জিয়ার কথা বলছেন, উনি বেগম জিয়ার কথাও বলছেন। মামলা, এই মামলাগুলো তো আমাদের সরকার করেনি, এই মামলাগুলো করেছেন 111 গভর্নমেন্ট, এবং 111 গভর্নমেন্টের প্রধান, আপনার তথ্যে একটু ঘাটতি আছে, যে কটা মামলা ছিল 3 গুণ হয়েছে। এবং তারেক জিয়ার মামলার বিরুদ্ধে কিন্তু আমরা আওয়ামী লীগের কোনো নেতা কর্মী FBI এসে সাক্ষ্য দিয়েছে। সুতরাং আমি মনে করি উনি যে কথাটি বলেছেন ফাইনালে গণতন্ত্রের সংকট, গণতন্ত্রের সংকট আমি মনে করি না, সংকটটা হচ্ছে রাজনীতির। উনি যেমনটি বলছেন, আমি সব কথা বাদ দিলাম, 75 পর থেকে সব বাদ দিলাম। আমি যদি এই যে কয়দিন আগে বিএনপির আন্দোলন শুরু করলো, তখন যদি আবার স্লোগান ওঠে 75 হাতিয়ার গর্জে ওঠে আরেকবার, তাহলে আপনি বলেন আলোচনার জায়গাটা বন্ধ কারা করছে? এটা আমি আপনার মাধ্যমে জাতির বিবেকের কাছে ছেড়ে দিলাম। আমার বক্তব্য এখানে শেষ করি। আমার মনে হয় আমরা শেষে সৌরভ ভাইয়ের কথা শুনে শেষ করব। না, আমি তো বাউল ভাই বা আমিনুল ভাইয়ের কথার মধ্যে একেবারে পরস্পর বিরোধী মত নেয়। দুজনেরই আকাঙ্ক্ষা যে দেশটা ভালো করে চলুক। নিশ্চয়ই। হ্যাঁ, এখন একটাই প্রশ্ন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব বলছিলেন একবার যে চেয়ার একটা, দাবিদার দুজন। তা আমরা, এবং এটা যদি মেনে নেয় রাজনৈতিক দলগুলো যে জনগণ যাকে চায় সেই ক্ষমতায় থাকবে বা সেই ক্ষমতায় আসবে, তাহলে কিন্তু কোনো ঝগড়াঝাটি থাকে না। ভারতে মানে চরম বিরোধী, চরম ডানপন্থী, চরম বামপন্থী, তাদের মধ্যে ঝগড়া বিবাদ, মারামারি, কিন্তু নির্বাচনের ব্যাপারে, নির্বাচনটা মানে অর্থাৎ জনগণ দেশটার সিদ্ধান্ত নেবে। এবারে তো কোনো 70 বছরের কোনো সমস্যা হয়নি। আমাদের এখানে কেন সমস্যা হয়? আমরা সামরিক শাসককে তাড়িয়েছি আন্দোলন করে, জিয়াউর রহমান সামরিক শাসক, এরশাদ সামরিক শাসক তাড়িয়েছি, কিন্তু পরবর্তীকালে যারা আসছে তারা যদি তাদের মতোই আচরণ করে, তাহলে তো মানুষ সামরিক শাসন আর বেসামরিক শাসনের মধ্যে পার্থক্য দেখবে না। আমি তো চাই এই পার্থক্যটা দেখুক যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যারা গণতান্ত্রিক আন্দোলনে জয়ী হয়েছেন, তাদের কাছে গণতন্ত্রের ভাষায় আমরা শুনতে আশা করি। এমনকি দুই দলের মধ্যেই, এটা শুধু আওয়ামী লীগ বলছে, বিএনপির কোনো নেতা যে ভাষায় কথা বলেন সেটাও কিন্তু খুবই মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানো। আওয়ামী লীগের নেতারা তো বলেনি, তারা যে ক্ষমতায় আছে, কিন্তু বিএনপির নেতারাও যে ছেড়ে কথা বলেন তা না। এবং এই ইউটিউবে কিন্তু এটা দেখা যায়, আমরা মূল গণমাধ্যমে না আসলেও ইউটিউবে দেখা যায়। আমরা আশা করি রাজনীতিকরা আয়নায় নিজের মুখ দেখবেন, তাহলেই সমস্যা অনেকখানি সমাধান হবে। জি, বাবুল, আমি মনে হয় আর না, আমি 30 সেকেন্ডে বলি না, শেষ বক্তব্য 30 সেকেন্ডের বেশি নিব না। শেষ করতে হবে। আচ্ছা, আপনি বলেন, জাস্ট একটা কথা। শুনেন, সংকট আসবে, সংকট আছে, এটা অবধারিত ছিল। আমাদের দেশের $8 বিলিয়ন চলে গেছে না, এটা নিয়ে জ্বালানি খাতে। আলোচনা করতে। না, আমি সবকিছুই মেনে নিতাম। সংকটটা আমি আমাদের যেটা অর্থনীতি যদি আপনি আলোচনা করেন, বাউল ভাইকে একদিন ডাকেন, 1 ঘন্টা আমি সময় কথা লাগবে। বলবো। আমার মনে হয় আমাদের এখন বোধহয় সময় এসে গেছে একটা রাজনৈতিক ঐক্যমত্য এবং গণতান্ত্রিক
সুশাসন। Right. এর বাইরে সেটা যদি আপনি আমরাও যেভাবেই চাই। ব্যাখ্যা করেন সেটা আমরাও তাহলে চাই। আসেন, কিন্তু আলোচনা আপনাকে করি। ensure আসেন, করতে আসেন, হবে। না। কিন্তু আপনি 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 যে যখন আলোচনার কথাটা আপনি বললেন, যখন স্বাধীন আসেন, দেশে আপনি না, না, বলেন যে বাবুল ভাই, গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা আপনি যখন আলোচনায় স্বাধীন বলবো। দেশে কালকে দাঁড়িয়ে আমি আপনার সাথে বলবেন, আলোচনা বসতে প্রস্তুত। আপনি শেষ যখন করে দিতে স্বাধীন চাই। দেশে দাঁড়িয়ে বলবেন যে আমরা ক্ষমতায় গেলে যুদ্ধ অপরাধী যারা ফাঁসি হয়েছে তাদেরকে আরে শহীদ ভাই, বলে সেই- বাড়ি বাড়ি গিয়ে আমরা- ক্ষমা চাইবেন। তাহলে তার আমরা হলো না দিতে এক হবে, জিনিস, শেষ ভাই, করতে এটা হবে। তো জনাব পৃথিবীর কোথাও আমিনুল রাজনীতিতে ইসলাম নাই। আমিন, জনাব শহীদুল ইসলাম বাবুল এবং জনাব সোহরাব হাসান, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।